নমস্কার বন্ধুরা, গল্পবিলাসীর গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ গল্পবিলাসীর নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প উপলক্ষ। ঠিক সেই সময়টায় একটু সৎসাহসের পরিচয় যদি দিত যতীন, তাহলে ব্যাপারটা হয়তো এত দূর গড়াতো না। কিন্তু সে চুপ করেই রইল আগাগোড়া, আর সেইটেই আশার এত দূর ধৈর্যচ্যুতির কারণ ঘটালো। যতীন মাকে ভয় করে চিরকালই, কারণ এইটাই তার অভ্যেস দাঁড়িয়ে গেছে, বরং বলা যায় স্বভাবে পরিণত হয়েছে। ওর বাবা ছিলেন দুর্বল প্রকৃতির মানুষ, চিরদিন স্ত্রীকে ভয় করতেন, অথচ গোপনে তার বিরুদ্ধাচরণ না করলেও চলতো না। সেই সব চক্রান্তে যতীনই ছিল ওর বাবার সহায়। মিছে কথা ধরা পড়লে সেই বকুনি খেত। ওর বাবা নির্বিকার নির্লিপ্তভাবে চেয়ে থাকতেন শুধু। তাতে অবশ্য তখন যতীনের খুব আপত্তি ছিল না, কারণ এই ষড়যন্ত্রে সে যে একটা রোমাঞ্চ অনুভব করত, তাতেই পুষিয়ে যেত বকুনিটা। কতকটা ডিটেকটিভ উপন্যাস পড়ার আনন্দ, যেন অ্যাডভেঞ্চারের আনন্দ বলা যায়। এখন সেই অভ্যেসটাই থেকে গেছে, শুধু বকুনি খাবার সাহসটা আর নেই। যখন তখন চা খাওয়ার ইচ্ছা ওর, মার বরাদ্দ 2 বেলা 2 কাপ। আগে আগে নানা ছুতোয় বাইরে বেরিয়ে দোকান থেকে খেয়ে আসা চলত, কিন্তু বয়স বাড়বার সাথে সাথে সে উদ্যম চলে গেছে। এখন আয়েশ এবং চা দুটোই দরকার। অতএব স্ত্রী আশার সঙ্গে যুক্তি করে একটি স্পিরিট স্টোভ করতে হয়েছে ছোট দেখে। আলাদা চা চিনি সংগ্রহ করে রাখতে হয়, শুধু জোগাড় করলেই হলো না, আবার গোপন করেও রাখতে হয়, কারণ মা যে কোনো সময় এসে পড়তে পারেন ঘরে, তার জন্য প্রস্তুত থাকা দরকার। অবশ্য তাতে তত মুশকিল বাঁধেনি যত বেঁধেছে দুধ নিয়ে। আশা চায়ের তত ভক্ত নয়, 2 কাপই তার যথেষ্ট। বন্ধু বান্ধবও এমন কেউ আসে না এ বাড়িতে, এলেও চা দেওয়ার রীতি নেই, কারণ মার কড়া হুকুম আছে। ইয়ার বন্ধু নিয়ে বসে যখন তখন ওই চায়ের রেলা আমার বাড়িতে চলবে না। ও আমার দেখলে ঘেন্না করে। কেন, এটা কি আড্ডা বাড়ি? ভদ্রলোকদের বাড়িতে অমন দিন রাত হোটেলখানার মতো চায়ের পাট কেন? এসেছে বেশ কথা, বসুক, গল্প করো, ক্ষমতা থাকে কিছু খেতে দাও। চায়ের হ্যাঙ্গাম করবে না বলে দিলুম, খবরদার। টিকা নিষ্প্রয়োজন। অতএব টিনের দুধ কেনা লোকসান, খুলে রাখলে 3 দিনেই গন্ধ হয়ে যায়। মিল্ক পাউডারের চা খেতে পারে না যতীন, কেমন একটা গন্ধ লাগে। এক খোকনের দুধ খাওয়াতে বসে 1 চামচ সরিয়ে রাখা ছাড়া উপায় নেই, তাও প্রতিদিন করেছে আশা। স্বামীর মুখ চেয়ে সন্তানকে বঞ্চিত করেছে, কিন্তু এখন ওর পেট বেড়ে গেছে, আশার নিজের দুধও নেই। এখন ওকে 1 ফোঁটাও কম দেওয়া চলে না। অগত্যা যতীনকে ইদানিং দুধবিহীন চাই খেতে হচ্ছিল। চিনি বেশি দিয়ে হালকা করে চা করে দেয় আশা, দুধ না দিয়েও খেতে মন্দ লাগে না। গোল বাঁধল সেদিন বন্ধুদের নিয়েই। বলাই, সুধীর, সন্তোষ সবাই মিলে আড্ডা বেশ জমিয়ে তুলছিল সকালবেলা, ওদেরই বাইরের রকে বসে। কিন্তু আড্ডার আসল রস হলো চায়ের রস, এ কথা যতীনকেও মানতে হলো। বিশেষত রবিবার দিন সকলকারই একটু বেশি চা খেতে ইচ্ছে করে, আর তখন 11টা বেজে গিয়েছে। এমনিতেই অফিসে ভাত খেয়ে গিয়েও চা খাবার সময় এটা। সন্তোষ ঘাড় বেঁকিয়ে বললে, ও শুনছি না যতীনদা, আজ যদি চা না দাও তো তোমার এখানে আড্ডার এই শেষ। সুধীরও সায় দিল, সত্যি চা নেই তো কিসের আড্ডা? বড় হয়েছে, বিয়ে করেছে, ছেলেপুলে হয়েছে, অথচ এখনো মায়ের ভয়ে বন্ধু বান্ধবদের চা খাওয়াতে পারে না, এ কথাটা স্বীকার করার মতো নয়। কাজেই দোকানে নিয়ে গিয়ে চা খাওয়াবার কথাটা মুখেও আনতে পারলে না, বিশেষত দোকানও সেই বাজারের ধারে। বিপন্ন মুখে গিয়ে আশারই শরণাপন্ন হলো। হ্যাঁ গো, কি করা যায় বলো তো এখন? আশা শান্ত কণ্ঠেই বললে,
কি করব বলো, দুধ কোথায়? তা তো বুঝলুম, সামনে দিয়ে হাজারো গয়লা যাচ্ছে, দুধ নেই বললেই বলবে কিনে নাও না। আমার যে হয়েছে শতেক জ্বালা। বলতে বলতেই বুদ্ধিটা খুলল। হ্যাঁ গো, শুনছো, একটা কাজ করতে পারো না? এই গলি দিয়েই তো হিন্দুস্তানি গয়লাগুলো যাচ্ছে, একটু কিনতে পারো না চুপি চুপি? এই এত বেলায় গয়লার কাছে দুধ? তুমি কি পাগল? থাক থাক, তুমি জানো না, একটু আধটু পরেই থাকে। তাছাড়া অনেকে যাবেই এই 9:30 গাড়িতে, এখনো সব দুধ বিলি হয়নি। দেখো না একটু লক্ষ্মীটি, তোমার দুটি পায়ে পড়ি। আহ, কি বলো, মুখের আগ ঢাক নেই। চাপা গলায় তর্জন করে ওঠে আশা। সেই তর্জনেই বড়া ভয় পেয়ে যতীন বেরিয়ে আসে নিশ্চিন্ত হয়ে। অস্বীকার তো করেনি একেবারে, তাহলেই হলো। তাছাড়া আশার উপর যতীনের অসীম ভরসা, করবেই একটা যা হোক কিছু ব্যবস্থা। কই চাকই? যতীন বাইরে আসতেই সমবেত কণ্ঠে প্রশ্ন হলো। এই যে বলে এসেছি, জল ফুটতে যা দেরি। সে কথাটাও অন্তঃপুরবাসিনী আশালতার কানে পৌঁছতে বিলম্ব হলো না। অগত্যা আশাকে জানালায় গিয়ে দাঁড়াতে হয়। জল সে ঘরেই চাপিয়েছে। মা এখন রান্নাঘরে আছেন, জল সেখানে হবে না। তেমনি সে একটা সুবিধাও, এদিকে আসবার সম্ভাবনা নেই। এখন তাড়াতাড়ি দুধটা পেলেই চুপি চুপি ব্যাপারটা সেরে ফেলা যায়। অবশ্য দুধ মিলতে সত্যিই বেশি দেরি হলো না। ওদের বাড়িটা দুটো রাস্তার মোড়ে। দক্ষিণ দিকে চওড়া রাস্তা, সেদিকেই বাড়ির সদর, সেদিকেই রকে বসে ওরা আড্ডা দিচ্ছে। তাছাড়া পূব দিকেও একটা সরু গলি আছে, আশাদের শোবার ঘর সেই গলিরই ওপরে। এই গলিটার উত্তরে দাসপাড়া, দক্ষিণে রায়পাড়া। সুতরাং গলি সরু হলেও বহু লোক এটা দিয়েই যাতায়াত করে। গয়লারও অভাব নেই। প্রথম যাকে ডাকলে আসা, তার কাছে দুধ ছিল না, দ্বিতীয় লোকটির কাছে পাওয়া গেল। তবে 2 পয়সার দুধ সে দেবে না। আশা কাঁচের গেলাস বাড়িয়ে 4 পয়সার দুধই কিনলে মন্দ কি, থাকে একটু থাক, বিকেলে যতীনকে দেওয়া যাবে। এরপর সমস্ত ব্যাপারটা আপাত নির্বিঘ্নেই ঘটে গেল। চা তৈরি করে সংকেত করতে করতে যতীন এসে গোপনে কাঁচের গেলাসগুলি নিয়ে গেল। চা পান শেষ হলে আবার একটা ফাঁক দেখে ঘরে রেখে গেল। কুঁজোর জলে ধুয়ে ঘর মুছে মা রান্নাঘর থেকে বেরোবার আগেই সব পরিষ্কার করে ফেললে আশা। যতীনেরও নিঃশ্বাস পড়ল, কিন্তু সেই নিঃশ্বাসটি ফেলবার সময় ভাগ্যদেবতা বোধ করি মুচকি হেসেছিলেন। গলি সরু, প্রতিবেশীর অভাব নেই। দুধ কিনবার সময় এদিক ওদিক দেখলেও বিশ্বাসদের মেজগিন্নি জানলার পর্দার আড়ালে দাঁড়িয়েছিলেন কিনা তা আশার পক্ষে জানা সম্ভব নয়। তখন অতটা মাথাতে আসেওনি। মেজগিন্নি মোদ্দা ছিলেন, এবং কথাটা সেখান থেকে প্রচার হতে হতে শঙ্কর মোহিনীর কানে পৌঁছতেও ঘণ্টাখানেকের বেশি দেরি হলো না। শঙ্কর মোহিনী আর যতীনের মার মধ্যে আন্তরিক সম্পর্কটা প্রীতির ছিল না, মৌখিকটা ছিল মধু মাখা। শঙ্কর মোহিনী বেলা 3টে নাগাদ এ বাড়ি বেড়াতে এলেন। এ কথা সে কথার পর কণ্ঠে মধু ঠেলে বললেন, তাও বলি সেজ বউ, পরের মেয়ে বউ, সত্যি কথা, কিন্তু তারও তো আত্মা এটা ওটা খেতে চায়। একেবারে বঞ্চিত করে রাখলে চলবে কেন? তোমার কিসের অভাব ভাই? বউটাকে 1 পলা দুধ খেতে দিতে পারো না? এখন এই যে পাড়াময় ঝিঝিকার হয়ে গেল, মাথাটা কার হেঁট হলো বলো দেখি? আমি বাপু স্পষ্ট বক্তা লোক, রেখে ঢেকে মিষ্টি করে বলতে পারি না, তা দোষী দাও আর যাই করো। অপমানটা যার কাছ থেকেই আসুক, বরদাস্ত করাটা হেমাঙ্গিনীর পক্ষে কষ্টকর। তার উপর আবার শঙ্কর মোহিনী। এই স্ত্রীলোকটি যে আজ প্রস্তুত হয়েই তার কাছে এসেছেন, এ বুঝে প্রথমে লাল, পরে বিবর্ণ হয়ে উঠলেন তিনি। বললেন, কিসের ঢিঢিক্কার মোহিনী ঠাকুরজি?
কে কি করেছে? তুচ্ছ কথা, এ নিয়ে আমাদের থাকা উচিত নয়, কিন্তু তোমার নামে কেউ বললে আমাদের ভাই গায়ে লাগে। এমনি দেখা হোক না হোক 7 মাসে হয়তো খোঁজ খবর নিই না, তবু আমরা হলুম বন্ধু বান্ধব লোক, না কি বলো? আমরা কি সইতে পারি? অসহিষ্ণু হেমাঙ্গিনী বেশ ঝাঁজের সঙ্গেই বলে উঠলেন, অত ভূমিকার দরকার কি? যা বলতে এসেছো বলো না ঠাকুরজি। বলতে আর কি আসবো ভাই, বাঁকা কথা কও কেন? এ নিয়ে আমার থাকার দরকার কি? পাড়াময় ঘোট হচ্ছে তাই বলা, নইলে এসব সামান্য কথা নিয়ে থাকার কি আর বয়স আছে? কে কার বউকে খেতে দেয় না, কে জানালা দিয়ে দুধ কিনে খায়, এসব নিয়ে রঙ্গ করে পরচর্চা করে বেড়াবো, অত সময় সস্তা আমার নয়। নেহাত তুমি আপনার লোক বলেই সাবধান করতে আসা। স্তম্ভিত হয়ে বসে রইলেন হেমাঙ্গিনী। কানকে যেন তার বিশ্বাসই হচ্ছে না। কে কার বউকে খেতে দেয় না? আমি? আমার বউ জানালা দিয়ে দুধ কিনে খায়? তাই তো শুনছি ভাই। সত্যি মিথ্যে আমি জানি না, বিশেষদের মেজগিন্নি নিজ চোখ দেখেছে, আরো সব কারা কারা যেন দেখেছে। মিছে কথা? তা হবে, মিছে হলেই ভালো ভাই, উদাসীন নির্লিপ্ত কণ্ঠে বললেন শঙ্কর মোহিনী। আর একটিও কথা না বলে শঙ্কর মোহিনীকে কোনো বিদায় সম্ভাষণ মাত্র না জানিয়ে হেমাঙ্গিনী উঠে এলেন মেজগিন্নির কাছে। মেজগিন্নি একটু অপ্রস্তুত হয়ে বললেন, এইসব নিয়ে এত ঘোট হবে জানলে কথাটা কাউকে বলতুম না ভাই, দেখলুম তাই বললুম। দুধের দরকার থাকলে গোয়ালাকে তো আমরা বাড়ির মধ্যেই ডাকি, জানালা দিয়ে কেনবার দরকারটাই বা কি? তাই মনে হলো বোধহয় তোমাকে লুকিয়ে কিনছে। তাই এতে আবার এত গোলমাল হবে? সে কথার জবাব না দিয়ে হেমাঙ্গিনী আবার প্রশ্ন করলেন, তুমি নিজে চোখে দেখেছ? একেবারে স্বচক্ষে, সামনাসামনি, গুরুর দিব্যি বলতে পারি। এমন অপমান হেমাঙ্গিনী জীবনে কোনোদিন বোধ করেননি। বাড়িতে এসে আগুনটা সেই মতোই জ্বলল। বধূর পিতৃকুল মাতৃকুলের উদ্দেশ্যে যে বিশেষণগুলি ব্যবহৃত হতে শুরু হলো, তাতে পাথরও নড়ে ওঠে। এক আশার গায়ে হাত তোলা ছাড়া তিনি কোনো লাঞ্ছনায় বাকি রাখলেন না। আশা কিন্তু পাথরের চেয়েও অনড় এবং কঠিন হয়ে নিজেকে সামলে রাখল। আসল কথাটা খুলে সে বলতে পারত, কিন্তু তার এই নিয়ে কথা বলতেও ঘৃণা বোধ হলো। তাছাড়া সে বোধহয় আশা করেছিল যে এই অপমানের সামনে দাঁড়িয়ে যতীনই সত্য কথাটা বলবে। যতীন কিন্তু সে ধার দিয়েই গেল না। অফিস থেকে ফিরে বাড়িতে পা দেওয়া মাত্র আবার এক দফা স্তিমিত আগুন জ্বলে উঠল। যতীন সবই বুঝল, তবু ভরসা করে আসল কথাটা খুলে বলতে পারল না। মায়ের সেই প্রচন্ড রোষপন্নির সামনে ঠোঁটে আসা সত্যি কথাগুলো ঝলসে শুকিয়ে কুঁকড়ে গেল যেন। খানিকটা চুপ করে দাঁড়িয়ে সব হজম করে সে কোনো মতে এক পা করে পিছিয়ে এসে ঘরে ঢুকল। আশা ছেলেকে কোলে করে মূর্তির মতোই স্তব্ধ হয়ে বসেছিল মেঝেতে। তার দিকে চেয়ে আধা অপ্রতিভ আধা চক্রান্তকারীর কণ্ঠে বললে, দুধটা নেবার সময় একটু দেখে শুনে নিতে পারোনি? আশেপাশে কেউ আছে কি না? কি ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো দেখো দেখি। আশা যেন একটু অবাক হয়ে তাকালো যতীনের দিকে। বার দুই ঠোঁট নড়বার পর কথাটা যেন শব্দ খুঁজে পেল ওর কণ্ঠে। যতটা সম্ভব দেখে নিয়েছি, কিন্তু তোমার কি তাড়া ছিল সেটা ভুলে যাচ্ছ কি বলে? তাছাড়া মা রান্না তখন শেষ হয়ে এসেছে, যখন তখন বেরিয়ে পড়তে পারতেন। সেই হ্যাঙ্গামে অত কি নিখুঁত করে দেখা সম্ভব? তা বটে, চাপা কণ্ঠে বলে যতীন, কিন্তু
এই কদিনে মিটবে তার ঠিক কি? কদিনে? আশা অবাক হয়। আজই মেটা চাই, তুমি আসল কথাটা ওকে বলো খুলে। তুমি খেপেছ? তাহলে আর রক্ষে থাকবে? তুমি এতদিন ধরে এইসব লুকিয়ে করে করে দিয়েছ, তার জন্যে তো যা শুনবার ঠিকই শুনবে, উপরন্তু আমারও সিট থাকবে না। আশা যেন আবারও পাথর হয়ে যায় যতীনের এই কথাতে। অতি কষ্টে বলে, কিন্তু ভদ্রঘরের বউ হয়ে লুকিয়ে লুকিয়ে দুধ কিনে খাই, এ দুর্নাম আমি সইব কি করে? অন্য যে কোনো অপরাধের জন্য লাঞ্ছনা সহ্য করা যায়, বরং মেয়ে মানুষের, বিশেষত বউয়ের চুরি করে খাওয়ার মতো কলঙ্ক আর নেই। সে আমি পারবো না। আমি বললে খারাপ শোনাতে বলেই আমি চুপ করেছিলুম। এখন এটা তোমার কর্তব্য। যতীন অসহায়ভাবে বলে, দোহাই তোমার, আর এ নিয়ে নতুন অশান্তি করো না। যা শুনবার তা তো শুনেইছ, মিছিমিছি আমাকে শুদ্ধ। তাই মিছিমিছি আমাকে আজীবন এই শুনতে হবে? পাড়াময় সবাই জেনে গেল, চিরকালের মতো এই দুর্নাম লেগে থাকবে আমার নামে। এখন বললেও মা তা বিশ্বাস করবেন না, ভাববেন তোমার দোষ ঢাকবার জন্যই বলছি। ওই স্পিরিট স্টোভ, ছোট কেটলি, এসব দেখলেও বিশ্বাস করবেন না? পায়ে পড়ি তোমার, এবারের মতো সয়ে যাও লক্ষ্মীটি। আমি এখন আবার মায়ের সামনে দাঁড়িয়ে। কিন্তু মায়ের সামনে দাঁড়াতে হলো না। হেমাঙ্গিনীর বোধ করি কথাগুলো সব বলা হয়নি। তিনি পায়ে পায়ে এসে আবার পুত্র পুত্রবধূর ঘরের সামনে দাঁড়ালেন। নিত্য অভাব, নিত্য অভাব, অভাব আর যেন ঘুঁচে না। ঘুঁচবে কোথা থেকে? যে ঘরের বউ চুরি করে লুকিয়ে খায়, সে ঘরে লক্ষ্মী থাকে? যেখানে নোলা, সেখানে লক্ষ্মী থাকেন না কখনো। এ তোমায় বলে দিলুম যতীন। যে হাগরে ঘরের বউ এনেছ, হারে তোমার দুব্ব ঘাস গজিয়ে যাবে। তোমার হাড় খাবে, মাছ খাবে, চামড়া নিয়ে ডুগডুগি বাজাবে। এই বলে বোধহয় নিঃশ্বাস নেবার জন্যই একটু থামলেন। তারপর আর এক পায়ে গিয়ে এলেন এ ঘরের দিকে। ছি ছি ছি, যারে বললে ছি তার জীবনে রইল কি? পাড়ায় আর জীবনে মাথা তুলতে পারবো আমি? ঘরের বাইরেও মুখ দেখানো বন্ধ করলে আমার। কি না, বাড়ির বউ লুকিয়ে দুধ কিনে খায়? ঘরের মধ্যে সমস্ত স্থির, এত নিস্তব্ধ যে সামান্য বাতাসে ক্যালেন্ডারটা নড়ছে তারও শব্দ পাওয়া যায়। খোকা ঘুমিয়ে পড়েছে আশার কোলেই, অদ্ভুত স্তব্ধতা। কিন্তু তারই মধ্যে যে মা ছাড়া আর কারুর গলা শুনবে, এটা আশাও করেনি যতীন। অথচ এক সময় কানে গেল সত্যি আশার কণ্ঠস্বর। অত্যন্ত শান্ত, অত্যন্ত সংযত, কিন্তু শুষ্কতাও কম নেই সে কণ্ঠে। দুধ বাড়িতে একটু ব্যবস্থা করে দিলেই তো আর লুকিয়ে কিনে খেতে হয় না মা। বিস্ময়ে কিছুক্ষণ হেমাঙ্গিনীর কণ্ঠে স্বর ফুটল না। দুধ বাড়িতে ব্যবস্থা করে দেব? আবার মা? বুড়ো মাগি, ওর জন্য দুধের ব্যবস্থা করতে হবে। আপনি তো আরো বুড়ো মা, আপনার জন্য তো আতসের দুধ আসে। হারামজাদি, আমার দুধে নজর? তোরা যে গাদা গাদা মাছ মাংস খাস তার বেলা। যতীনের মুখ বিবর্ণ হয়ে গেছে, কিন্তু আশার যেন ভ্রুক্ষেপই নেই, বরং কৌতুকেরই ক্ষীণ আভাস ওর ঠোঁটের কোণে। কোনোদিন 1-6 চিংড়ি মাছ আসে, বেশিরভাগ দিন তাও আসে না। আর মাংস, গত 2 মাসে কত মাংস এসেছে মা। আপনার দুধ আছে, 6খানা করে লুচি আছে, দশমী দ্বাদশীতে ছানা সন্দেশ আছে, সে হিসেবটা করেছেন? বটে, তোমাকে কৈফিয়ত দিয়ে খেতে হবে? ছোট লোকের মেয়ে কোথাকার। দূর করে দেব তা জানো না? বসে বসে আমার খাওয়া দেখো। কে কাকে দূর করে বলুন? আমার শ্বশুরের পৈতৃক বাড়ি, তিনি উত্তরাধিকারে পান, সেই সূত্রে আপনার অধিকার। শ্বশুরের অবর্তমানে এ বাড়ি যাকে বর্তেছে, আমি তার স্ত্রী। আপনারও ঠিক যতখানি অধিকার, আমারও ঠিক ততখানি, বরং বেশি। আপনি ভূতপূর্ব মালিকের স্ত্রী,
আর আমি বর্তমান মালিকের। চোপড়াও হারামজাদি! বোমার মতো ফেটে পড়েন হেমাঙ্গিনী। যত বড় মুখ নয় তত বড় কথা। উনি বর্তমান মালিকের স্ত্রী, ওর জোর বেশি। মালিককে পেলি কোথালা? ঠিক যেমন করে আপনি পেয়েছেন, যেমন করে আমার পুত্রবধূ পাবে। আঙুল দিয়ে দেখিয়ে দেয় আশা কোলের ছেলেকে। যতীন এবার ব্যাকুল হয়ে ওঠে, চাপা গলায় বলবার চেষ্টা করে, কি করছো আশা? তুমি কি খেপে গেলে? কি বাঁধাচ্ছ বলো তো? ভাই পড়ি তোমার, চুপ করো। আশা তার একটাও জবাব দিলে না, যেন শুনতেই পায়নি। স্থির দৃষ্টিতে সে চেয়েছিল শাশুড়ির দিকে। অদ্ভুত দৃষ্টি ওর চোখে। হেমাঙ্গিনী ক্ষেপে চেঁচিয়ে লাফিয়ে এক কাণ্ড করে তুললেন। যতে, বসে বসে এই শুনছিস? তোর কি মনুষ্যত্ব সব লোপ পেয়েছে? ঘাড় ধাক্কা দিয়ে জুতো মারতে মারতে বার করে দিতে পারছিস না? আশা হাসল, মধুর হাসি। সে ক্ষমতা কি আছে মা? মাকে যে ভয় করে সে স্ত্রীকেও করবে। স্ত্রীকে মেরে বার করে দেবে সেটুকু পৌরুষ যদি আপনার ছেলের থাকতো। হারামজাদি, এত বড় আসপদ্দা, বসে বসে আমাকে উপহাসি, আবার প্রতি কথায় মা। দেখি আমি মেরে তাড়াতে পারি কিনা। সাবধান মা! শানিত ছুরির মতো কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে ওঠে আশার। আপনি একা পারবেন না। আপনার চেয়ে জোর আমার দেহে কম নেই। হাজার হোক চুরি করে হলেও দুধ খেয়েছি তো। যতীন ব্যাকুল হয়ে কি যেন ইঙ্গিত করতে যায়, সেদিকে চেয়েও দেখে না আশা। ও সত্যি পাগল হয়ে গেছে। হেমাঙ্গিনীও প্রবল বিস্ময়ের ধাক্কায় যেন স্তব্ধ হয়ে গেছেন। খানিকক্ষণ বিস্ময় বিস্ফারিত নেত্রে চেয়ে থেকে বললেন, আমার গায়ে হাত তুলবি? এত বড় সাহস! কেন তুলব না মা? আপনি যদি আমাকে মেরে তাড়িয়ে দিতেই আসেন তো কিসের আশায় আর সমীহ করব বলুন? তার চেয়ে এক কাজ করুন না, আপনার চিৎকারে চারিদিকেই তো জানালায় জানালায় লোক দাঁড়িয়ে গেছে, কাউকে ডেকে আনুন না। অকস্মাৎ যেন জোঁকের মুখে চুন পড়ল। পাড়ায় অপমানিত হওয়াটাই বেশি বেজেছে, সেইটাকেই ভয় করেন হেমাঙ্গিনী। খানিকক্ষণ চুপ করে থেকে গলার সুর একটু নামিয়ে বললেন, বেশ, ছেলের যদি এত দূরই উন্নতি হয়ে থাকে তো আমি বেরিয়ে যাব বাড়ি থেকে। কাশিতে গিয়ে ভিক্ষে করে খেলেও একটা পেট চলে যাবে। আরো বহু কথা বলতে বলতে এবং বিলাপ করতে করতে নিজের ঘরের দিকে গেলেন হেমাঙ্গিনী। তারপর দোরের কাছে দাঁড়িয়ে বাছা বাছা কয়েকটি অভিসম্পাদ দিয়ে ঘরে ঢুকে দড়াম করে দরজা বন্ধ করে দিলেন। যতীন ঘরের মধ্যে বজ্রাহতের মতো বসে রইল। না পারলে স্ত্রীকে শাসন করতে, না পারলে মাকে নিবৃত্ত করতে। এখন হয়তো ওর মার সঙ্গে গিয়ে মাকে কিছু ঠান্ডা করা উচিত ছিল, তাও ওর সাহসে কুলোল না। অনেকক্ষণ আড়ষ্ট হয়ে বসে থাকবার পর একসময় বলে উঠল, এ কি করলে বলো তো? এখন আমি কি করি? কাল আবার মা একটা সিন করবে, চেঁচামেচি, কান্নাকাটি, হয়তোবা সত্যি কাশি চলে যেতে চাইবে। আমার যেন ছুটে কোথাও চলে যেতে ইচ্ছে করছে। আশা কেমন একরকম ভাবে ওর দিকে চেয়ে বললে, ভয় নেই, কাল কিছুই হবে না, মা ঠান্ডাই থাকবেন, তুমি নিশ্চিন্ত থাকো। ঠিক বিশ্বাস করলে না কথাটা, কিন্তু আশ্বস্তও একটু যেন হলো। আশার ওপর অগাধ আস্থা, হয়তো সত্যি কিছু একটা করে ফেলবে, কোনো এক জাদুতে অসম্ভবকে সম্ভব করে দেবে। আশা বেশ সহজেই উঠে দাঁড়ালো। ছেলেকে বিছানায় শুইয়ে মশারি ফেলে বললে, তুমি হাত মুখ ধুয়ে নেবে, চলো, তোমাকে খাবার দিগে। স্বামীকে খাবার দিয়ে রান্নাঘরের সব তুলে পেরে ঘর বন্ধ করে যতক্ষণ যতীন খেলে সামনে বসে রইল। তারপর এ ঘরে এসে একখানা বই নিয়ে বসলো মেঝেতে। তুমি খেলে না? একটু ইতস্তত করে প্রশ্ন করলে যতীন। একবার মুখ তুলে তাকালে মাত্র আশা, কোনো উত্তর দিলে না। যেমন বই পড়ছিল তেমনই নিরুদ্বিগ্ন চিত্তে পড়ে যেতে লাগলো। যতীনেরও আর সাহসে কুলোল না কোনো প্রশ্ন করতে। অনেকক্ষণ অপেক্ষা করে থাকতে থাকতে বোধ হয় একসময় একটু তন্দ্রার ভাব এসেছিল যতীনের।
সহসা কি একটা শব্দে চমকে উঠে দেখলে আশা ঘরে নেই। এক লাফে বাইরে এসে দেখলে আশা সদর দরজাটা সন্তর্পণে খুলছে। কোথায় যাচ্ছ আশা? তা তো জানি না, সহজ শান্ত কণ্ঠে বললে আশা। শুধু জানি এখানে থাকা আমার আর হবে না। চলো চলো, ভেতরে চলো, আর পাগলামি করো না। ততক্ষণে দরজা খুলে বাইরে এসে দাঁড়িয়েছে আশা। উজ্জ্বল ওর দৃষ্টি, মুখে অদ্ভুত এক ধরনের হাসি। বললে, তুমি ভেতরে যাও, আমি আর ফিরতে পারবো না। এখন যদি তোমার সঙ্গে ঘর করি, প্রতিদিন একটা অশ্রদ্ধা মনে মনে উপচে উঠতে চাইবে, অথচ তা প্রকাশ করতে পারবো না। লোক দেখানো স্বামী সেবা করে যেতে হবে, সে অসহ্য। আরো দুপা এগিয়ে যায় সে। যতীন ব্যাকুল হয়ে বললে, কিন্তু কোথায় যাবে, কি করবে? তোমার ছেলে রইল ঘরে, কি পাগলামি করো আশা। ছেলে তোমার, হয়তো সে তোমার মতো স্বভাব নিয়েই বড় হয়ে উঠবে। সে ছেলেতে আমার কাজ নেই। কোথায় যাব তা সত্যি জানি না, কি করব তারও ঠিক নেই। সহজে আত্মহত্যা করব না, কোনো নিজ কাজও করব না। তুমি ঘরে যাও। ভেতর থেকে ছেলেটার কান্নার শব্দ শোনা গেল। ওই ওই দেখো, খোকন কাঁদছে। চলো চলো লক্ষ্মীটি। আচ্ছা, আমি মাকে সব বলবো, কথা দিচ্ছি। আশা হাসল। তারপর দৃঢ় পদক্ষেপে ওদের জমির সীমানাটুকু পেরিয়ে রাস্তায় গিয়ে উঠল। যতীন ছুটে গিয়ে ধরবে কিনা ভাবছে, ছেলেটা আরো জোরে কেঁদে উঠল। হয়তো পড়েই গেল খাট থেকে। বিব্রত হয়ে সে ঘরে ফিরে গিয়ে দেখলে সত্যি তাই, মশারি খুলে কখন বাইরে বেরিয়ে এসেছে, গড়িয়ে পড়ে গেছে। ছেলেটাকে তুলে নিয়ে মায়ের ঘরের সামনে গিয়ে দুমদুম করে ঘা মারলে দৌড়ে। মা, শিগগির দৌড়টা খোলো, খোকনকে দেখো একটু, সর্বনাশ হয়ে গেল এ ধারে। মা উঠবার অপেক্ষা না করেই দৌড়ের বাইরে খোকাকে শুইয়ে রেখে আবার ছুটে বাইরে এলো যতীন। পথ খালি, আসার চিহ্ন মাত্র নেই। ব্যাকুল হয়ে সে এদিকে ওদিকে চাইলে। কোন দিকে গেছে কে জানে, স্টেশনের দিকে কি না ওধারি জলার দিকে। কান পেতে শুনলে মার ঘরে খিল খোলার শব্দ। থাক, খোকনের জন্যে ভাবনা নেই। যতীন স্টেশনের দিকেই ছুটল। সেই নিস্তব্ধ অন্ধকার রাত্রে ওর পায়ের শব্দ নির্জন রাস্তায় বিচিত্র প্রতিধ্বনি সৃষ্টি করে চলল। হয়তো যতীন কোনো দিনই আশার দেখা পাবে না, আর হয়তো বা পাবে। হয়তো সে বুঝিয়ে বলে ফিরিয়েও আনতে পারবে, কিন্তু আশার মনে যতীনের প্রতি ভালোবাসার সঙ্গে যে আস্থা ও শ্রদ্ধা মিশানো ছিল, তার কোনোদিন কি যতীন ফিরে পাবে? এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প উপলক্ষ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার পরিচিত জনের মধ্যে শেয়ার করে দেবেন। ভিন্ন স্বাদের আরও নতুন নতুন গল্প শুনতে এই চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।